পদ্মা বাংলাদেশের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা একটি নাম, আর তার অববাহিকায় বেড়ে ওঠা অঞ্চলগুলোর ব্যবসা বাণিজ্য, যাতায়াত আর জীবিকার জন্য ভরসার স্থান। তবে একসময় পদ্মা নদীর সাথে ব্যবহৃত প্রমত্ত শব্দটি এখন বেশ বেমানানি বলা চলে। ধীরে ধীরে নিজের জৌলস হারিয়ে নিঃস্ব করছে তার আঁচলের ছায়ায় বেড়ে ওঠা সন্তানদের। যদিও পদ্মার জৌলস হারানোর পেছনে দায়ী তার প্রতিবেশীরাই। পদ্মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করা যাদের একমাত্র পেশা, তাদেরই একজন লক্ষণ রাজবংশী জানালেন, ভালো নেই তার মতো পদ্মা পাড়ের মানুষ। নদীতে এখন জালে মাছ ধরা পড়ছে কম, যদিও তার পরও বাপ দাদার বাড়িঘর গ্রাস করা সেই পদ্মার বুকেই ভাসতে হয় জীবিকার খোঁজে। এই নদীতেই তো আমার বাড়িঘর সব কি আছে, আবার এই নদীর ভিতরে আমরা চলে ফিরি, ওর বুকে আবার বাইরে বাইরে খাই, মাছ ধরে খাই। আমি যেটা নিই আমাকে পরিচিত ব্যবসা, অন্য কাম তো শিখি নাই। বুঝলেন, আমরা শিখছি এই জাল বাওয়া কাম। আমাকে যেনে নদী হেনি আঙ্গ ফসল। মুন্সিগঞ্জের শ্রীনগর, বাঘড়া, লৌহজং এলাকার জেলেরা পদ্মার উপরে নির্ভর করেই বেঁচে আছেন। তবে পদ্মা আর দুহাত ভরে দেয় না এখন। নদীর নাব্যতা কমার সাথে সাথে কমছে মাছের আনাগোনাও। আর বছরের যে সময়টা মাছ ধরা নিষেধ থাকে, সে সময় জীবিকার গ্রাফ আরও নিম্নগামী। এই মাছ আছে, এই মাছ নাই। এই এখন দেখলো যে 3 মাস ব্যবসা হয়েছে, আবার 3 মাস আবার মাছ নাই। এই পূর্বকালে শুনে এই ডকি চলছি আমরা, এই একরকমই আছি। কই কি এই খাইয়া লই এই সমান সমানই আছি। নদীকেন্দ্রিক পেশা ছাড়াও এ অঞ্চলের অনেকেরই জীবিকার হিসেব নিকেশের ভার থাকে কৃষির ওপর। বছরের একটা সময় নদী খাল বিলের উপর নির্ভর করে অনেকের জীবিকা, আবার অন্য সময় চলে কৃষিকাজ। বছরের মধ্যে মনে করো 8 মাস কাজ চলে। 8 মাসের মধ্যে মনে করো একটা ধান সেদ্ধ করি, মনে করো 2 দিনে ওঠে ভাঙাই, আবার ভিজেই, এইভাবে কাজ করি। 8 মাস পর চাতালে ধান না থাকলে আমরা চকে ধান কাজ করি, চকের আবাদ কিস্তি করি। তবে অনেকের পেশায় আছে দেশের ইতিহাস ঐতিহ্যের স্মৃতিচিহ্ন। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দিঘলি বাজার একসময় বিখ্যাত ছিল কাঁসা পিতলের জন্য। গ্রামের প্রায় প্রতিটি ঘরে ঘরেই হতো কাঁসা পিতলের কাজ। আমরা কংসবন্দী সম্প্রদায়, এটা আমার বাবা দাদা দাদার দাদা এই কাজটা করছে। লৌহজঙ্গে এক সময় তামা পিতলের ব্যবসার জন্য একটা ঐতিহ্য ছিল, যেমন নাগেরহাট গ্রাম, পালেবাজার গ্রাম। আমি বানাই এখানে কলসি বানাই, একটা ঢাকায় হাড়ি আছে, হাড়ি বানাই, গোল পাতিল কয়, পাতিল বানাই, চালমাপার শের, মালসা, চারি, আবার একটা টো আছে, এটা টাঙ্গাইল জেলা একমাত্র চলে সারা বাংলাদেশের ভিতরে, টো বানাই। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে পিতল কাঁসার জিনিসপত্র উপহার দেওয়ার রেওয়াজ ছিল। বিদেশি পর্যটকরাও কাঁসা পিতলের কারুকাজ খচিত তৈজসপত্র কিনে নিয়ে যেতেন। তবে প্রতিযোগী পণ্যের ভিড়ে প্রায় হারাতে বসেছে এই শিল্প। হাতে গোনা 2-1টি পরিবার এখনও ছাড়তে পারেনি আদি অকৃত্রিম এই পেশা। আমরা 4 ভাই, আমরা 2 ভাই কাজের সাথে জড়িত আছি। আর আমার কারখানায় যাই 4-5 জন কাজ করে, যারা আছে আমরা 5 জন, সবাই 50-50-এর নিচে না। আর নতুন করে কেউ এই কাজের জড়িত হইতে চায় না। 6 হাজার কারিগর কাজ করতো। এই ঐতিহ্যটা এখন কিছুই নাই, একবারে বিলুপ্তর পথে। এখন বেশিরভাগ চলতেছে যে প্লেটটা, গ্লাসটা, বাটিটা, এটা মোটা অনেকে এটার মধ্যে ভাত খায়, কিন্তু ডাক্তার সম্মত দেয়, স্বাস্থ্যের জন্য উপকার। অনেকে বলে যে গ্যাস্ট্রিক, অনেক আসলে গ্যাস্ট্রিকের উপকার হয়। সবাই যদি এভাবে আগ্রহ নিয়ে ব্যবহার করে, তবে এটা আমরা আশা করি
আগের যে মানে এরা মানে বিলুপ্ত পথে চলছিল, আগামীতে আমি মনে করি একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে। সব কাঠ পাট দিব, আমি শুধু ঘর তুলে দেব। যে কাঠিনের বলবো সেই কাঠিনের ঘর আমি তুলে দেব। একটা দোতলা ঘর আমি যদি কাজ করি ধরেন কন্টাকে 10 জন লোক লইয়া আমার ধরেন 1 মাস লাগবো। আর ছোট ঘর হলে আপনার এটি আপনার যদি আয়া ঢারো হয় কিংবা আয়া কৈশ হয়, আয়া কৈশের ঘর যদি দোতলা হয় 6 ফুট 6 ফুট, এটিতে লাগবে আপনার ধরেন 15-20 দিন। তারপর একটা 17 ঘর যদি হয় এটা লাগবে আপনার 10-12 দিন। লৌহজাং উপজেলার কাঠপট্টির কলাবাগান এলাকাসহ সদর উপজেলার ধলাগাঁও, আলদি, বস্ত্রযোগিনী, টঙ্গীবাড়ি উপজেলার পাইকপাড়া, বেতকা ও সিরাজদি খানের মালখানগরেও রয়েছে কাঠের ঘরের ব্যবসা। এসব প্রতিষ্ঠানে অনেক নির্মাণ শ্রমিক সারা দিন কাজ করেন, যেখানে বিক্রেতারা ঘর বানিয়ে রাখেন। ক্রেতারা চাইলে সেখান থেকে ইচ্ছা মতো ঘর কিনে নিয়ে নিজ বাড়িতে স্থাপন করতে পারেন। এই ঘরটা ধরেন এখন বিক্রি হয়ে গেল, তখন আমাদের এই জায়গার তিয়া মিস্ত্রি যদি আপনারা লইয়া যান, তাহলে এই এখন আমরা বর্তমানে ফিটিং করি, কোনো গজাল ঠজাল কিছু দেই না। কারণ এই ঘরটা যদি গজাল দেই, একটা ইট দেই, তাহলে খুলতে গেলে ভাঙতে পারে, ছড়তে পারে। এই জন্য এই তার কাটা দিয়া কিংবা নার দিয়া ফিট করি, নারটা তাড়াতাড়ি হয়ে যাবো, নার দিয়া ফিট করে দিই। ওই নারে খুললা তারপরে পাড়ে পাড়ে সব কিছু গাড়িতে ঢুকাই দিয়ে ওই জায়গায় যাই আমরা এইভাবে আবার ফিট করে দিই। মানে এই যে ঘর যেমন আছে আমরা ফিট করার পরে যেমন আছে তেমনই থাকবে। মজবুত কাঠ ও প্লেন শিটের তৈরি কাঠের ঘরের দরজা জানলায় খোদাই করা থাকে রকমারি নকশা। এসব কাঠের ঘর 1-1.5 লাখ টাকা থেকে শুরু করে প্রায় কোটি টাকা দামে বিক্রি হয়, আর দাম নির্ভর করে আকার, নকশা ও কাঠের ওপর। আমাদের এই ঘরের ব্যবসা হইল গা, যার ওই ঘরটা কিনে ওই ভালো কাঠের ঘরটাই বেশি নেওয়ার চেষ্টা করে। কম দামি কাঠের যে ঘরটা আমরা উড়াই, এই যে ঘরটা ধরেন মিস কাঠ আছে, এই ঘরটা মিস কাঠ। এই ঘরটার দাম ওখানে বর্তমানে আমি বর্তমান বাজারে 2.5 লক্ষ টাকা হলে এই ঘরটা আমি বিক্রি করতাম। আর এই ঘরটা যদি ফুললি লোহা কাঠ হইতো, এই ঘরটা আমার তো নিতে হলে 3.5
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুলের বালাসুর গ্রামে রয়েছে ঐতিহাসিক ভাগ্যকুল জমিদার বাড়ি। ভাগ্যকুল জমিদাররা ব্রিটিশ আমলে উপমহাদেশে প্রসিদ্ধ ছিলেন। ভাগ্যকুলে জমিদারদের 7টি হিস্সার সন্ধান পাওয়া যায়। যদুনাথ রায় এবং প্রিয়নাথ রায় বর্তমানের রাড়ীখাল ইউনিয়নের উত্তর বালাসুরে হুবহু একই ধরনের এই ত্রিতল ভবন দুটি নির্মাণ করেন। তাদের মতো ধনী বাঙালি পরিবার সে সময় কমই ছিল। জমিদারদের প্রায় সবাই উচ্চশিক্ষিত ছিলেন। ঢাকা, কলকাতা এবং ইংল্যান্ডে তারা পড়াশোনা করেছেন। 1900 শতকেই এই রাজবাড়িতে ছিল বৈদ্যুতিক আলোর ব্যবহার, ছিল পয় নিষ্কাশন লাইন। ভাগ্যকুলের জমিদারদের সকলেরই কলকাতায় বাড়ি ছিল। তারা ধীরে ধীরে সম্পূর্ণ কলকাতামুখী হয়ে পড়েছিলেন। 1965 সাল পর্যন্ত শুধুমাত্র যদুনাথ রায় তার বিলের ধারের প্রাসাদে ছিলেন। তিনি ভাগ্যকুল ত্যাগ করতে চাননি। বৃদ্ধ বয়সে তার আত্মীয় স্বজনরা জোর করে কলকাতায় নিয়ে যায়। তিনি কলকাতায় গিয়ে অল্প কয়েকদিনের মধ্যেই মৃত্যুবরণ করেন। ক্রিকেটার পঙ্কজ রায় এই বংশেই জন্মলাভ করেন। বর্তমানে ভারতের বিখ্যাত সাহারা গ্রুপও এই রাজবংশের উত্তরপুরুষ। যদুনাথ রায় চলে যাওয়ার পর বাড়িগুলো দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়েছিল। বর্তমানে এখানে নির্মিত হয়েছে বিক্রমপুর জাদুঘর। এখানে রয়েছে এ অঞ্চলের ইতিহাস সমৃদ্ধ সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মাটি খুঁড়ে পাওয়া হাজার বছর আগের বিক্রমপুরের হারিয়ে যাওয়া ইতিহাস। নিচতলার বাম পাশের গ্যালারি যদুনাথ রায়ের নামে। এই গ্যালারিতে বিক্রমপুরের প্রাচীন মানচিত্র, বিক্রমপুরের বিভিন্ন এলাকা থেকে পাওয়া মাটির পাত্র, পোড়ামাটির খেলনাসহ প্রত্নতাত্ত্বিক বিভিন্ন নিদর্শন আছে। আছে 1000 বছর আগের গাছ খোদাই করে তৈরি করা নৌকা। নিচতলার ডান পাশের গ্যালারিটি স্যার জগদীশ চন্দ্র বসুর নামে। এ গ্যালারিতে আছে ব্যাসল্ট পাথরের বাটি, গামলা, পাথরের থালা, পোড়ামাটির ইট, টালি ইত্যাদি। এছাড়া বিক্রমপুরের নানা প্রত্নতাত্ত্বিক স্থাপনার ছবি সহ বিভিন্ন নিদর্শন। এই জাদুঘর আর রাজবাড়ির টানে একসময় পর্যটকদের আনাগোনা থাকলেও এখন আর খুব একটা কেউ আসে না। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এ ধরনের ঐতিহ্যগুলোকে সঠিক রক্ষণাবেক্ষণ করা গেলে ইতিহাস বেঁচে থাকবে সমৃদ্ধি নিয়ে, আর অর্থনীতিকে সচল রাখবে পর্যটন বাণিজ্য। মুন্সিগঞ্জের ভাগ্যকুল গ্রামের ভাগ্যকুল বাজার মিষ্টির জন্য বিখ্যাত। এখান থেকে শুরু হয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার কিংবা ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার নামের মিষ্টির দোকান। মিষ্টির সাথে সাথে এখানকার ঘোলও এ অঞ্চলের বিখ্যাত। তো এখন রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে, সব দিক থেকে মানুষ এখন বিভিন্ন জায়গায় ট্যুরে যায়, বিভিন্ন ঘুরতে ঘুরতে যায়, বিভিন্ন জায়গার ভালো জিনিসটা খুঁজে বের করে। তো এইসবে মানুষজন আসে, তবে সাধারণত ছুটির দিনগুলো একটু মানুষজন বেশি হয়। আমরা দেশি গরুর দুধ বাজার থেকে সংগ্রহ করি, সংগ্রহ করার পরে এটা দই পাতি, দই দেওয়া ঘোলটা মূলত হয়, মানে ঘোলের মূল উপকরণ দই, দই, লেবু, লবণ। ঐতিহ্যের জেলা মুন্সিগঞ্জের কথা এখানেই শেষ নয়, আরও অনেক জানা অজানা গল্প থাকছে আগামী পর্বে।